এরা দিনে দুপুরে ব্যাংক লুটতে চলে এসেছে, তার মানে বুঝতে পারছো কত প্ল্যানিং আর প্রিপারেশন নিয়ে এসেছে। আমার তো মনে হয় ব্যাংকের বাইরেও এদের লোক দাঁড়িয়ে আছে, যারা একটা ইশারা পেলেই গুলি চালিয়ে দিতে পারে। নীল বেশ কনসার্ন হয়েই প্রশ্ন করলো। নজর এদিক ওদিক ঘুরিয়ে অবন্তিকা জবাব দিল, ইউ আর রাইট, তবে এখানে অনেক ইনোসেন্ট লোক আছে। প্রথমে আমাদের এই লোকগুলোকে বাঁচাতে হবে, সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। অবন্তিকার কথা শুনে নীল সম্মতি জানালো, কিন্তু ওর মুখেও চিন্তার ছাপ স্পষ্ট। এরপর কি হবে? নীল আর অবন্তিকা কি এই ডাকাতিটা আটকাতে পারবে, নাকি নীল আবারও কোনো সমস্যায় জড়িয়ে পড়বে? কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তোর? এদিকে শেয়ার মার্কেটের সমস্যা, অন্যদিকে এই ডাকাত দল। কিভাবে সামলাবে নীল? অবন্তিকা এবং নীল দুজনেই দেখতে পাচ্ছিল যে মানুষজন কতটা আতঙ্কে রয়েছে। সবার মুখ চোখ ফ্যাকাশে লাগছে দেখতে, সবার চোখে জল। হাত জোড় করে সবাই এখন ভগবানের নাম নিচ্ছে। সেই সময় সেই ডাকাত দলের সর্দার একজন ব্যাংক স্টাফের মাথায় বন্দুক তাক করে রাজীবকে বলল, তুই ম্যানেজার তাই না? আমাদের সঙ্গে কোঅপারেট কর, না হলে এই লোকটাই আমাদের প্রথম শিকার হবে। তাড়াতাড়ি আমাদের ব্যাগে 50 কোটি টাকা দিয়ে দে। আর হ্যাঁ, টাকাগুলো যেন সিরিয়াল নাম্বার ওয়াইজ না হয়। আমাদের ব্রাঞ্চে এই মুহূর্তে এত টাকা নেই। রাজীব ভয়ে কেঁপে উঠে বলল। রাজীবের মুখ থেকে কথাগুলো বের হওয়ার সঙ্গে সঙ্গেই ডাকাত দলের সর্দার রাজীবের পায়ের দিকে তাক করে মাটিতে গুলি করলো। ভয় পেয়ে দূরে ছিটকে গেল রাজীব। মানুষের মধ্যে আতঙ্ক আরো যেন বেড়ে গেল। আমি শেষবারের মতো বলছি, আমার এক্ষুনি 50 কোটি টাকা ক্যাশ চাই। এবার রাজীবের মাথায় বন্দুক তাক করে ডাকাত সর্দার বলল। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই ভয়ে কেঁপে উঠল। আজই বুঝি ওদের শেষ দিন। কি যে হবে কিছুই বুঝে উঠতে পারছিল না। গত কয়েকদিনে অনেকজন গ্রাহক আমাদের ব্যাংক থেকে টাকা তুলেছেন। অনেক কোম্পানি নিজেদের ফান্ড আমাদের ব্যাংক থেকে তুলে স্টক মার্কেটে ইনভেস্ট করেছেন। আমাদের কাছে এই মুহূর্তে 50 কোটি টাকা নেই। মরিয়া হয়ে রাজীব বলে উঠল, আমার মনে হচ্ছে তোর নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই, তাই না? কথাগুলো বলতে বলতে ডাকাত সর্দার মাটিতে এক দলা থুতু ফেললো। তারপর সেই সর্দার বন্দুকের ট্রিগার টিপতে যাচ্ছিল, কিন্তু অধৈর্য হয়ে অবন্তিকা উঠে দাঁড়ালো। খবরদার, বন্দুক নিচে রাখ। আমি একজন পুলিশ অফিসার। ভালো চাস তো এখনই সারেন্ডার কর। নীল নিজের দুটো হাত মাথার উপরে তুলে দাঁড়িয়েছিল। অবন্তিকাকে দেখে রেগে গেল নীল। অবন্তিকা আগাগোড়াই হঠকারিতা করে ফেলে। মেয়েটার মাথায় কি কোনো গন্ডগোল আছে, নাকি মেয়েটা পুরোপুরি পাগল? এক্ষুনি আমরা ডিসাইড করলাম যে আমরা সঠিক সুযোগের অপেক্ষা করব। তাহলে এইসব কি? নীল মনে মনে ভাবলো। অবন্তিকার হুঙ্কার শুনে সমস্ত ডাকাত একসঙ্গে ওর দিকে ঘুরে দাঁড়ালো। ওহো, আমি তো ভাবতেই পারিনি যে এই শহরে এত সুন্দরী পুলিশ অফিসার আছে। যদি আমি জানতাম তাহলে রোজ কোনো না কোনো ক্রাইম করে বেড়াতাম। সর্দার হাসতে হাসতে নোংরা ইঙ্গিত করলো। বস, আমি পুরো বাংলার প্রচুর পুলিশ স্টেশনের চক্কর কেটেছি। 2-4 দিন করে তো প্রায় সব পুলিশ স্টেশনের অতিথিও হয়ে থেকেছি। এত সুন্দরী পুলিশ অফিসার আমি সত্যিই কোনোদিন দেখিনি। অন্য একজন ডাকাত বলল, ম্যাডাম, আপনি খুবই সুন্দরী, আর আমরাও দায়িত্ববান নাগরিক। আপনার কথায় আমরা অস্ত্র ফেলে দেব, কিন্তু তারপরে কি আপনি আমাদেরকে কোম্পানি দেবেন? একজন ডাকাত, যে অবন্তিকার থেকে খুব একটা দূরে দাঁড়িয়ে ছিল না, সে তার মারকাটারি চেহারা দেখে লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে উত্তেজক ভঙ্গিতে বলে উঠল, যা কিছু বলছিস ভেবে চিনতে বল, না হলে কিন্তু আমি তোদের সঙ্গে আর ভদ্রভাবে কথা বলবো না। অবন্তিকা রেগে উঠল। ওহ মাই গড, এই মেয়েটার দেখছি কোনো বুদ্ধিই নেই। একে তো একা, তার উপরে ওর কাছে বন্দুকও নেই। ডাকাতগুলো ওর কথা শুনবে কেন? নীল মনে মনে ভাবলো। সেই সময় সেই নিষ্ঠুর ডাকাত সর্দার আবার বলল, এই তোরা দুজনে এদিকে আয়, ম্যাডামকে ভালো করে বেঁধে গাড়িতে তোল। টাকা পয়সা নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পুরো রাত ম্যাডামের সাথে মস্তি করো। সর্দার নোংরা দৃষ্টিতে অবন্তিকার দিকে তাকিয়ে রইল, কিন্তু অবন্তিকার মুখে কোন রকম ভয়ের চিহ্ন লক্ষ্য করা গেল না। যেই ওই দুজন ডাকাত তার গায়ে হাত দেওয়ার জন্য এগিয়ে এলো,